বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরই বিদেশে বাংলাদেশি মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্নভাবে ফোন করে বিশেষ এর নির্দেশনা দেওয়া হয়। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার হস্তক্ষেপ চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছে নেই, এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই বলেও জানান ডক্টর ইউনুস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছে নেই তার, এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গত শুক্রবার বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছেতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনেই বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি। বলেন, অনেক বছর পর এবার সত্যিকারের নির্বাচন হবে, কারণ অতীতের সব নির্বাচনই ছিল ভুয়া। তিনি যোগ করেন, এবারকার নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ হবে। ডক্টর ইউনুস আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তার করতে সক্ষম মালয়েশিয়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় তাই দেশটিকে পাশে চান তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলাটা আইসিটি বিডি মিসকেট নাম্বার ২/২০২৫ চলছে, মিসকেট না, কেস নাম্বার বিডি কেস নাম্বার, সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল। ইতিমধ্যে পূর্বে ৫ জন সাক্ষী হয়েছে। এখন পর্যন্ত আমাদের তৃতীয় সাক্ষী হয়েছে, তার জেরা সেকেন্ড হাফে হবে। আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছি। সরকারি সহ সকল হাসপাতালে স্বাস্থ্য খাতের সংস্কার, দালাল ও দুর্নীতিমুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তাদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশালের বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় প্রতিবাদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা সদর রোড। শিক্ষার্থীদের দাবি, ৩ দফা দাবিসহ স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। দর্শক, এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, শিক্ষার্থীদের আন্দোলনের কেমন পরিস্থিতি দেখছেন বরিশালে, আর ৩ দফা দাবির মধ্যে আর কি কি দাবি আছে জানাবেন? সাউদা, আপনি যেমনটা বলেছিলেন, আপনি তো আগেই জানেন যে আসলে
টানা কয়েকটা দিন থেকেই কিন্তু বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতের সংস্কারের আন্দোলনটি 3 দফা দাবি ছিল, সে আন্দোলন কিন্তু ক্রমশই আসলে সবল হচ্ছে এবং এই আন্দোলনে শিক্ষার্থীরা তারা একেবারেই অনার রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করাকালীন কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ এবং স্টাফ এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন। সেই হামলার প্রতিবাদেই কিন্তু আবার তারা বরিশাল নগরের অশ্বিনীকুণ্ড টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি করেছেন এবং সেখান থেকে র্যালি করে মিছিল করে কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসেছিলেন এবং এখানে শান্তিপূর্ণ সমাবেশ করেই তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে একটি স্মারকলিপি দেবে। তাদের 3 দফা দাবির পাশাপাশি রয়েছে বরিশালে জানেন যে সব শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্মচারীরা হামলা করেছিল শিক্ষার্থীদের উপরে, তারপরে কিন্তু তাদের নামে কিন্তু মামলা দেওয়া হয়েছে। 12 জনকে নাম সহ প্রায় 30 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে। সে মামলার প্রতিবাদেই কিন্তু আজকে এই প্রতিবাদ মিছিল এবং তাদের দাবি একটি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ সহ দেশের সকল সরকারি হাসপাতালের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের যে ন্যাক্কারজনক ঘটনা, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই কর্মসূচি চলছে। একজন রয়েছেন যিনি রনি রয়েছেন, যিনি যার নেতৃত্বে হামলা হয়েছিল। আমরা একটু কথা বলে জানতে চাই। আমরা তো দেখলাম টানা কদিনের এই হামলার ঘটনায় আজকে প্রতিবাদ কর্মসূচি, এখন কোথায় যাচ্ছেন, পরবর্তী কর্মসূচি কি? আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম পরিচালককে, তিনি যাতে বিচারের ব্যবস্থা করেন এসে যেন আমাদের সাথে কথা বলেন। তিনি আমাদের সাথে কোনো কথা বলেন নাই। আমরা এখন ডিসি অফিস যাচ্ছি, ডিসি অফিস ঘেরা হবে। এই আন্দোলন অব্যাহত থাকবে? তাইলে আন্দোলন চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা কি কর্মসূচি থাকছে, কোনো ঘোষণা দিবেন কিনা? জানিয়ে দেবো, শীঘ্রই জানিয়ে দেবো। সদা যেমনটা বলেছিলেন, এই রনির নেতৃত্বেই কিন্তু আসলে বরিশাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 3 দফা দাবির পাশাপাশি স্বাস্থ্য খাতের সংস্কার, সুচিকিৎসা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তো আপাতত বরিশাল থেকে আমার কাছে এই রয়েছে আন্দোলন কর্মসূচির সবশেষ তথ্য। সদা, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদা পাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতায় লুট হওয়া সাদা পাথরের একটা বড় অংশ উদ্ধার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। দিনের পর দিন প্রকাশ্যে ভোলাগঞ্জ থেকে প্রভাবশালী চক্র সাদা পাথর লুট করলেও প্রশাসন এতদিন কেন চুপ ছিল, সে প্রশ্ন এখন সবার। আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। প্রকৃতির নির্মলতা আর পাথরের ফাঁকে পানির ছলাছলা শব্দ বিমোহিত করে তোলে বিনোদন প্রেমীদের। পাহাড়ি ঢলে ধলেই নদের উৎসমুখে ভেসে আসা সাদা পাথর দিয়ে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে সিলেটের ভোলাগঞ্জের এই স্থানটিকে। প্রায় 5 একর জায়গা জুড়ে এই পর্যটন স্পটটি একসময় পরিচিতি পায় সিলেটের প্রকৃতি কন্যা সাদা পাথরের দেশ হিসেবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অতি মূল্যবান এই পাথর চুরি করলেও এতদিন তা ছিল অন্তরালে। যদিও ক্ষমতার পালাবদলের পর বর্তমান প্রভাবশালী চক্র ও পূর্বের চক্র একসাথে মিলে দিবারাত্রি লুট করে নেয় সব পাথর, ফলে শ্রীহীন হয়ে পড়ে প্রাকৃতিক এই পর্যটন এলাকা। গণমাধ্যমের কল্যাণে পাথর লুটের ঘটনা সামনে আসলে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়ায় নিজের অসহায়ত্ব তুলে ধরেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালেও নির্দেশনা আসে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার। আর এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি চেয়ারম্যানকে, যদিও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমাদের ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করার জন্য, এবং আমাদের যে প্রাকৃতিক নৈসর্গিক একটা সৌন্দর্য ছিল সেটা তারা ধ্বংস করে দিয়েছে। বহুল আলোচিত হয় বর্তমানে প্রশাসন তৎপরতা দেখালেও এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। যে অসাধু ব্যবসায়ীরা এটাকে
বা অসাধু লোকগুলা, ব্যবসায় আমি বলবো না, অসাধু মানুষগুলা, অসাধু লোকগুলা যে এগুলো নিয়ে গেছেন, এটা হলো আমাদের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করে ফেলছে। তবে সবারই দাবি কঠোর শাস্তির আওতায় আসুক চক্রের প্রত্যেকে, আর স্বরূপে ফিরে আসুক ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার অধিকাংশ সড়কই এখন বেহাল অবস্থা। বছরের পর বছর সংস্কার না করায় এসব সড়ক অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। গর্তে জমে থাকা পানিতে প্রায় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে পৌরবাসী। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ১৫০ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও এর অধিকাংশ সড়ক তৃতীয় শ্রেণীর। পৌরসভাটিতে কাঁচা পাকা মিলে ২৪৫ কিলোমিটার সড়ক রয়েছে। এর ১২টি ওয়ার্ড ঘুরে দেখা যায় বেশিরভাগ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে দিনের পর দিন পানি জমে বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। অধিকাংশ সড়কে পিচ কংক্রিটের লেশমাত্র নেই। সড়কে জমে থাকা নোংরা পানি ও ময়লার দুর্গন্ধে পরিবেশ নষ্টের পাশাপাশি চলাচলে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে খোয়াসার বোর্ডিং মাঠ সড়ক, মধ্যপাড়া, মোরাইল, কাজীপাড়া, সরকারপাড়া, মুনসেফপাড়া, পুনিয়াউট ও নয়নপুর ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক রয়েছে জেলা পরিষদের। ওইদিকে শরীফপুর থেকে বাদুপুর পর্যন্ত, ওইদিকে তিতাসপাড়া থেকে সীমানা পর্যন্ত, এর মধ্যে যত ড্রেন আছে দেখেন কি অবস্থা, বড় ড্রেন আছে। আমরা কিন্তু বারবার শুনেছি যে পৌরসভা এরকম ভাবে কাজ করতেছে, ওইরকম ভাবে তাদের প্রকল্পের অভাব নেই, তাদের বাজেটের অভাব নেই, তাহলে কাজগুলো নিম্নমানের হচ্ছে কেন? সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের সীমা থাকে না। গর্ত খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার ফলে চলাচলে দুর্ভোগ সৃষ্টি সহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরাজীর্ণ সড়কে চলাচলে প্রচুর ঝাঁকুনির ফলে দুর্ভোগের সীমা নেই অন্তঃসত্ত্বা ও রোগীদের। রাস্তা 1 বছরও হয় নাই যে রাস্তা আপনার রিপেয়ারিং করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে। মহল্লার যে ছেলে টেলে আছে, বাচ্চারা আছে, এরা তো অবস্থা খারাপ, ড্রেনের ভাঙ্গা আছে, ভাঙ্গার মধ্যে পড়ে আছে। পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারের জন্য অচিরেই কাজ শুরু হবে ও শীঘ্রই পৌর এলাকার সড়কগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। মধ্যপাড়া বর্ডার বাজার যে রুটটা আছে, জেল রুটটা আছে, হালদারপাড়া রুটটা আছে, মুন্সেফপাড়া রুট আছে আর ফুলবাড়িয়া রুট আছে। এই কটা রুট হইলেই আশা করি সবগুলি সম্পন্ন হবে। আর আমরা চেষ্টা করতেছি মাস 2 মধ্যে এগুলি টেন্ডার করে দিয়ে কাজগুলি বাস্তবায়ন করার জন্য। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার মধ্যকার নবীগঞ্জ মোগরাপাড়া সংযোগ সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। তবে প্রায় দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। সড়ক বিভাগ বলছে এরই মধ্যে সড়কটি সংস্কারে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় আছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। সড়ক তো নয় যেন মরণ ফাঁদ, প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। আর এইরকম বেহাল সড়কের দেখা মিলবে নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলা জুড়ে। বিগত 17 বছর উন্নয়নের কথা দাবি করলেও তার ছিটেফোঁটাও দেখা মেলেনি নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলায়। মদনগঞ্জ সড়কটি দেখলে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার সড়ক। নবীগঞ্জ থেকে মগুরপাড়া এবং পর্যটন এরিয়া হিসেবে পরিচিত হাজীগঞ্জ মোড় ও সাবদি সড়কটিরও বেহাল দশা। বৃষ্টি বড় বড় গাঁথা হয়ে গেছে, সামনেটা আরো একদম বিশাল খারাপ হয়ে গেছে। ট্রাক সহ বিভিন্ন গাড়ি কিন্তু এই বেহাল দশার কারণে পড়ে যায় এবং মানুষের যাতায়াতে প্রচন্ড কষ্ট হয়। জনগণ পাবলিক আওয়া যাওয়ার কষ্ট হয়, অতি শীঘ্রই কাজটা করে দেন। বেশিরভাগ সড়কে উঠে গেছে পিচ, রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষসহ বিভিন্ন যানবাহন। সড়কগুলো দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ সমাধানের দাবি স্থানীয়দের। আজকে 17 বছর ধরে সেলিম ওসমান এমপি ছিল, কোনো রাস্তাঘাট করে নাই, কোনো কিচ্ছু করেন না। এটা করবো সেটা করবো, পরে ভোট নেওয়ার জন্য এটি বলে, পরে ভোট নেওয়ার পরে আর কোনো খবর থাকে না কারো। আমরা চাই এই রাস্তাটা দ্রুত সংস্কার হোক এবং আমরা যাতে চলাফেরা
চলাফেরা করে আরাম করতে পারে। 1.5 থেকে 2 মাসের মধ্যেই সড়কগুলো সংস্কারের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। যে রিমেনিং ওয়ার্ক এস্টিমেটটা এখন প্রকল্প অফিসে আর কি পর্যালোচনার মধ্যে আছে। আশা করি এটা মাসখানেক মাস দেড়েকের মধ্যে আমরা টেন্ডার সহ ম্যাক্সিমাম মাস 2 লাগতে পারে আর কি টেন্ডারে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার ব্যবস্থা করেছি। সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শীঘ্রই সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে তৃতীয় শীতলক্ষা সেতুতে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে রাস্তাটা মদনগঞ্জ থেকে মদনপুর যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সংস্কারের কার্যক্রম চলমান আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামীকাল পর্যন্ত। ভিপি পদের জন্য এখন পর্যন্ত 17 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আরও 2টি ভোট কেন্দ্র বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সিনেট ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ইলিয়াস মাদবারের রিপোর্ট। দরজায় করা নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন 39,775 জন। নির্বাচিতরা দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে সমস্যা নিরসনে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় বা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটার বাইরে গিয়ে একটা কার্যকর এবং সত্যিকার অর্থে ছাত্র প্রতিনিধিত্বশীল যে ছাত্র সংসদ সেটা কার্যকর হবে। আমরা চাচ্ছি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের এমন কোনো প্রতিনিধি আমরা পাই যে আমাদের দাবিগুলোকে আমাদের প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে যারা আসলে পৌঁছে দিতে পারবে, যাতে ছাত্রদের জন্য কাজ করবে, এমন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করবে এমন না। আমরা চাই যে ছাত্রদের কল্যাণের জন্য, এমনকি যারা আগে থেকেই আমাদের ছাত্রদের সাথে ইনভলভ আছে বিভিন্ন কার্যক্রমে, তাদেরকেই আমরা হয়তো ডাকসুতে হয়তো ভোট দিব বা তাদেরকে আমরা চাইব। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাসের সমস্যা নিরসন এবং শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করব যে 1 বেড 1 সিট। আর আমার আরেকটি স্টার হচ্ছে যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং আছে সেই রেজিস্টার বিল্ডিংয়ের কাজগুলোকে অনলাইনে প্রক্রিয়াকরণ কীভাবে করা যায় সেগুলো আমি শতভাগ চেষ্টা করব। সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি। ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সবাইকে একটা ক্যারিয়ার সার্ভিস সেন্টার করে দিব। দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। নারী শিক্ষার্থীদের জন্য 2টি ভোট কেন্দ্র বাড়ানো হতে পারে বলে জানান তিনি। 6টা কেন্দ্র, কিন্তু আমরা সংখ্যায় দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা এক কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সব কিছু ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দিনাজপুরে যেন আবারও ফিরে এসেছে সোনালী আঁশের গৌরব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে জানা যায়, এখনকার আবহাওয়া ও মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। ইতিমধ্যে 98% পাট কর্তন সম্পন্ন হয়েছে। গত কয়েক বছরের মন্দা কাটিয়ে এবছর পাটের ফলন ও দাম দুটোই কৃষকদের মুখে এনেছে হাসি। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। দিনাজপুরে এবার পাটের ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে হাট বাজারগুলোতে নতুন পাট বিক্রি শুরু হয়েছে। গত কয়েক বছরের তুলনায় পাটের দাম বেশি হওয়ায় চাষিদের মনে উৎসবের আমেজ। তবে এবছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় পানির স্বল্পতার কারণে পাট জাগ দিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে চাষিদের। যায় যতলা ধুবার বাড়ি তাই ততলা দই, কাউ 20 বন্দি, কাউ 25 বন্দি, কাউ 30 বন্দি। 20 বন্দিও ধই, 30 বন্দিও ধই, 25 বন্দিও ধই। দিয়া তারে শুকাই, তারে যে শুকানো আবার তারপরে আবার শুকাই। বর্তমান বাজার 3400-3500 চলতেছে মন। এত দেখা যাচ্ছে যে হিসেবে খাটুনি পোষায় না। সারের দাম আর তামালের দাম বেশি, এই জন্য একটু পোষায় কম, কিন্তু লাভ ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নির্দিষ্ট মূল্য নিশ্চিত করা গেলে আবারও ফিরে আসবে পাটের ঐতিহ্য, আর সেই সহায়তা দিতে তারা প্রস্তুত। জাগ দেওয়ার সময়কালে পানির স্বল্পতার কারণে অনেক সময় কৃষক সেটি সক্ষম জাগ দিতে সক্ষম না হওয়ার কারণে কিছুটা পাট থেকে সরে আসছে। আশা করি পাটের ন্যায্য মূল্য যদি নিশ্চিত হয় তাহলে আবারও এই পুরানো ঐতিহ্য এই পাট চাষে
কৃষক উদ্বুদ্ধ হবে। সোনালী আঁশ শুধু একটি ফসল নয়, এটি বাংলার অর্থনীতি ও সংস্কৃতির গর্বের প্রতীক। এবছরে এই সাফল্য হয়তো আগামী দিনের জন্য আশার বীজ বপন করে দেবে, যেখানে পাট আবারও ফিরিয়ে আনবে বাংলার সোনালী দিন। ইলিয়াস মাতবর, মাই টিভি।